তিলজলা থানায় যে ওসি গঙ্গাধরকে গঙ্গাধর ভট্টাচার্যকে যে মারার ঘটনা বলা হয় আপনি খুন করেছিলেন, তো সেই পিস্তলটা আছে? কান্তি গাঙ্গুলির বাড়িটা তোদের কি যাওয়া যাবে কলেজ ছাড়িয়ে? আচ্ছা আমি এখন চলে এসেছি সুন্দরবনের রায়দিঘি অঞ্চলে, বসে আছি রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলির সাথে। কান্তিবাবু, বলা হয় এখানে নাকি ঝড়ের আগে কান্তি আসে। ঝড়ের আগে আসি শুধু না, আমি তো সুন্দরবনের স্থায়ী বাসিন্দা গত 25 বছর ধরে। দেখো, সুন্দরবন প্রতি আমার একটা টান যদি বলো, আমার জন্মটাও কিন্তু সুন্দরবনে। আমরা পূর্ববঙ্গ থেকে যারা অনেকে এসছি তাদের কিন্তু অনেকেরই জন্ম সুন্দরবনে। সুন্দরবনের 2/3 কিন্তু বাংলাদেশে, মাত্র 1/3 কিন্তু আমাদের পশ্চিমবাংলাতে। এই ওপার বাংলার বরিশাল বলো, খুলনা বলো, যশোর বলো, এই সমস্ত কিন্তু সুন্দরবনের মধ্যে। আমার জন্মটাও বরিশাল, নদী নালার দেশ সুন্দরবন। স্বাভাবিক কারণেই জন্মভূমির উপর একটা আকর্ষণ থাকে। উদ্বাস্ত হয়ে যাদবপুরে উদ্বাস্তন করে জীবন, দুর্ভিক্ষ দেখেছি, মহামারী দেখেছি, প্রধানত কলেরা মহামারী দেখেছি, আর অভাব অনটন যন্ত্রণার ভেতর দিয়ে মানুষ হয়েছে। একটু এই কারণেই কি এখানকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সুবিধা হয়? এখন নিজের জীবনটা দিয়েই আমি একটু উপলব্ধি করি। কারণ আমি তো একদিন খুব দুস্থ বস্তিতে কলোনিতে জীবন, অভাব কাকে বলে, দুঃখ কাকে বলে আমি দেখেছি। কলেরাতে আমার 2 বোনের মৃত্যু ঘটলো একই দিনে, বিনা চিকিৎসায়। আমার বাবা যক্ষা রোগে আক্রান্ত, বিনা চিকিৎসায় মৃত্যু। আমি আমার বড় ভাই বেলেঘাটা ব্রিজে শবদেহ দাহ করার পয়সা ছিল না, ভিক্ষে করে শ্মশান ঘাটে যাই। আমার জীবনে যদি বলো, ওই সমস্ত ঘটনায় বড় রেখাপাত করে। যদি বলো সেই কারণেই কমিউনিস্ট পার্টির সঙ্গে আমার সম্পর্ক। এরা গরিব দুঃখী মানুষের স্বার্থের কথা বলে, এরা সমাজের পরিবর্তনের কথা বলে, এরা সাম্যের কথা বলে, এরা বৈষম্যের বিরুদ্ধে লড়ে, বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে। আমিও তার একজন অংশীদার বা কর্মী। আর যখন বন্যা হয়, ঝড় হয়, সে আয়লা বলো, তোমরা শুধু আয়লা কেন বলছো? আমি আন্দামানের সুনামিতেও 1 মাস ছিলাম, কিন্তু আমার মন টানে এইসব আর্ত মানুষদের জন্য। নেপাল থেকে আপনি কিছু কর্মীকে ফিরিয়ে এনেছিলেন? হ্যাঁ, নেপাল কেন, তুমি যদি বলো অমরনাথে তুষারপাতে, সেখানে যারা বাঙালিরা, তখনও কিন্তু আমি পার্টি বা সরকারের নির্দেশে সেখানে হাজির হয়েছিলাম। সে তাজপুরে রেল দুর্ঘটনা হোক, জাজপুরে, সেখানেও কি হাজির হয়েছিল, নওদাতে। অর্থাৎ যেখানে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় ঘটে, আপনি পৌঁছে মন টানে সেখানে যেতে। সেই মানুষের পাশে দাঁড়িয়ে কতটুকু আমরা সাহায্য করতে পারি, এই কারণেই। কিন্তু আপনি তো বর্তমানে সরকারে নেই, সরকারেরও তো একটা কাজ করার কথা ছিল বা হওয়া উচিত। না, সরকারে থাকা বা না থাকাটা বড় কথা না। আপনারা সব আজকের দিনের প্রজন্ম তো, ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন বিকশিত হওয়ার পেছনের ইতিহাসগুলো জানা দরকার। প্রধানত ধরুন 46-এর দাঙ্গা, কে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল হিন্দু মুসলমানের সম্প্রীতি রক্ষা করতে? আবার 64 সালের দাঙ্গা, এসব স্মৃতি আপনাদের নেই? আমি একটা আত্মকহনের মধ্যে লিখেছি, যদি পারেন পড়ে নেবেন। নিজের চোখে দেখা 64-র দাঙ্গা। আবার ওদের নিজেদের পরিবারটাও যখন দাঙ্গা হয়
মুসলিমরা কিভাবে রক্ষা করেছে সে কাহিনীও মার মুখ থেকে শোনা। তো তো আপনার কাছে এত অতীত, এত ইতিহাস, আজকের দিনে আবার যখন ভারতবর্ষের সাম্প্রদায়িকতা, কথা তো শেষ হলো না। সেই সময় আমি দেখেছি, যদিও আমি যখন 50-এর মন্বন্তর দুর্ভিক্ষ, তারপরে স্বাধীনতার পরেও তো সেই দুর্ভিক্ষ, PL480, জম, ভুট্টো, মাইলো, ইতিহাস তো আমার দেখা। একমাত্র দেখতাম এই বামপন্থী কর্মীরা, কলেরা হোক, মহামারী হোক, বসন্ত হোক, দেখতাম জীবনকে বাজি রেখে গরিব মানুষের পাশে দাঁড়াতে। এইভাবেই আকর্ষিত হই বামপন্থার প্রতি। এরা গরিবের কথা ভাবে, গরিবের বিপদে পাশে দাঁড়ায়। এরকম অনেক ব্যক্তি আছে যাদের জীবন থেকে আমার জীবনের শিক্ষা। এখনো যাদবপুরে বেঁচে আছে অতীশ মুখার্জি, অবিভক্ত কমিউনিস্ট আন্দোলনের নেতা। সেই মানুষটার কথা কেউ কোনো খবরের কাগজ, টিভির পর্দায় দেখতে পাবে না। বেঁচে আছে বোধহয় 90-95 বছর বয়স। যাই হোক, এই কাহিনীর মধ্যে যাচ্ছি না। ওই মানুষটাকে দেখতাম সমস্ত ক্লাবগুলোকে সংগঠিত করা, গরিবদের লেখাপড়ার জন্য জ্ঞানায়ন পাঠশালা তৈরি করা, দারুণ মানুষের সমাজসেবা। মৃত্যু কারো যদি ঘটে, সেই গরুর মানুষের শবদেহ দাহ করার জন্য গিয়ে হাজির হওয়া। এগুলোই আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করতো, যে এই মানুষগুলি তো মানুষ, বাদ দিন এগুলো। তারপরে যাদবপুরে ছিলাম দীর্ঘদিন, পার্টির দায়িত্ব ছিলাম। আবার যখন যাদবপুর মিউনিসিপ্যালিটি হলো, কর্পোরেশন হলো, নির্বাচনে অংশগ্রহণ করলাম। প্রধানত যাদবপুর 109 নম্বর বাড়ি, এই দেখুন আবার নিজে ঢাক পাঠানো হয়ে যাবে, মাফ করবেন। 109 নম্বর ওয়ার্ড, আজকে যেখানে অনেক হাসপাতাল, বড় বড় মানে বাড়িগুলো তৈরি হয়েছে দেখবেন, ওইখানে কিন্তু ওই যে প্রায় ধাপা থেকে গড়িয়া পর্যন্ত, মানে প্রায় যদি বলেন যে অন্তত পক্ষে 50,000 বিঘা জমি ধাপা সহ মাত্র 8-10 জন জমিদারদের হাতে। 67 সালে বামপন্থী সরকার আসার পরই কৃষক আন্দোলন, হরেকৃষ্ণ কুমার, তারপরে ওই সব জমিদখলের লড়াই, 47 জন কৃষক কর্মী খুন হলো, সেই জমি দখল হলো, খাস জমিতে রূপান্তরিত হলো। সেই আন্দোলনে আমি একজন অংশীদার, আরও সবাই ছিল, তার মধ্যে আমি একজন। তারপরে যাদবপুর গড়ে তোলার প্রশ্ন বামফ্রন্ট আসার পরে যখন কর্পোরেশন হলো, যাদবপুরটা অনেকেই জানে না যে বামফ্রন্ট আসার আগেও, অর্থাৎ 82 সালের আগেও যাদবপুর ছিল পঞ্চায়েত। আজকে যে যাদবপুরের জমি বাইপাস সংলগ্ন 70, 80, 1 লক্ষ 1 কোটি টাকা 1 কাঠা জমি, সেই জমি অতীতে বিক্রি হতো 100 টাকা, 200 টাকা কাঠা, সব জমিদারদের জমি। যাই হোক, তারপর পার্টিতে আসার পরেই নিজের মনেই অনেক দিনের স্বপ্ন যে সুন্দরবনে এই ক্ষুদিরাম দা, হেমন্ত ঘোষাল, শান্তিময় ঘোষ, কৃষক আন্দোলন নেতারা সুন্দরবনে আসতো, ঋষিকেশ মাইতি, অনেক নাম আছে, পরশ প্রামাণিক। এই সুন্দরবনের জন্মবলি একটা আকর্ষণ আমার ছিল, কোনো একটা দিন হয়তো সুযোগ পেয়ে যাব সুন্দরবনে যদি কাজ করার সুযোগ পাই। আমি এক ফোঁটা দ্বিধা করিনি যখন জেলা পার্টি সিদ্ধান্ত করলো যে আমাকে সুন্দরবনে কাজ করতে হবে। জয়নগর, কুলতলি, এইসব মস্তরাপুর, পাথরপতি, এই এলাকায়। সত্যি কথা বলতে কি, শহর ছেড়ে চলে আসার সেই সময় আমার ভীষণ আনন্দ হয়েছিল। তারপর যদি বলো রাজনৈতিক জীবনে, যখন মন্ত্রী ছিলেন তখন, শোনো না, রাজনৈতিক জীবন এখানেই না, 8.5 বছর কিন্তু আমার পলাতক জীবন। আমি খুব গর্বিত। এবং আমার 3.5 বছর বিনা বিচারে জেল, এগুলো আমার কাছে কিন্তু যদি বলো খুব মানে আনন্দ ও গর্বের বিষয়।
আমার কিন্তু আমি সাঁওতাল ভাষায় কিছু কথা বলতে পারতাম, আমি কিন্তু আদিবাসী সাঁওতাল ভাষায় রপ্ত ছিলাম। আমি এই জঙ্গলমহলে কিন্তু ছিলাম প্রায় 3.5 বছর, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, রানীবাঁধ, রায়পুর, উড়িষ্যা, বিহার, আর এখন তোমার যেটাকে ঝাড়খণ্ড, তার বর্ডার এলাকা। হরেকৃষ্ণদা পাঠিয়েছিল। হরেকৃষ্ণদা আমাকে যখন 72 সালে পরিষদ নির্বাচন হয়ে গেল, যাদবপুরে আমরা টিকেছিলাম, কংগ্রেস নকশালদের সঙ্গে লড়াই সংগ্রাম, তার একটা বিরাট ইতিহাস, একটা বাদ দাও। পাঠালো যখন আমাকে সেই আদিবাসী এলাকায় জঙ্গলমহলে, এক অপূর্ব জীবন, তার অভিজ্ঞতা, শিক্ষা, আমি কিন্তু জঙ্গলমহল থেকেই পেয়েছি অনেক বেশি। তোমার এই ইন্টারভিউতে সবটা হবে না, যেটা বললাম একটা আত্মকহনে আমি সবটা লিখেছি। এ তো গত দিন 15 আগে আমি জঙ্গলমহলে ওরা ডেকে পাঠালো, এখনও যারা বেঁচে আছে তারা আমাকে দেখতে চায়। সেই জঙ্গলমহলে হাজির হয়েছিলাম, ওখানে কিন্তু আমি কান্তি গাঙ্গুলি না, আমাকে সবাই চেনে সমীর মুখার্জি নামে। প্রায় ধরো 100 স্কোয়ার কিলোমিটার এলাকায় ওখানে বিড়ি পাতার আন্দোলন। এটা কত সাল? এটা 72 থেকে তুমি বলতে পারো 76 পর্যন্ত আমি ছিলাম জঙ্গলমহলে। বাকি সময়টা কেটেছে কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, কখনো উত্তর 24 পরগনা, বনগাঁ, বাগদা। তখন এক সময় ছিল অসিত সেন, পরবর্তীকালে বাঁকুড়াতে গিয়ে হয়ে গেলাম আমি সমীর মুখার্জি। সবাই সমীর চিনত। দেখো, আজকের প্রজন্ম অনেকেই জানে না যে কংগ্রেস যখন রাজত্ব, পিডি অ্যাক্ট কাকে বলে, মিসা কাকে বলে, ভারত রক্ষা আইন কাকে বলে, জানেই না কেউ। আমাদের পার্টির নেতা জ্যোতি বোস থেকে শুরু করে হরেকৃষ্ণ মহার থেকে সবাই, প্রমোদ দাশগুপ্ত, কেউ পিডি অ্যাক্ট, কেউ মিসা, কেউ ভারত রক্ষা আইন, বিনা বিচারে জেল। এসব আত্মত্যাগ বা জেল জীবনের কাহিনী। আমাকেও কিন্তু এই পিডি অ্যাক্টে আমাকে জেলে থাকতে হয়েছে, ভারত রক্ষা আইনে জেলে থাকতে হয়েছে, অসংখ্য বামপন্থী কর্মীদের জেলে থাকতে হয়েছে, অসংখ্য কর্মীদের শহীদের মতো মৃত্যুবরণ করতে হয়েছে। বামপন্থী আন্দোলন বিকশিত হয়েছে বা বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসে এই আকাশ থেকে আসেনি, মাটি ফুঁড়ে আসেনি। বহু আত্মত্যাগের ভেতর দিয়ে কিন্তু বামপন্থী আন্দোলন বিকশিত হয়েছে। আজকের প্রজন্মের কাছে এইসব কাহিনীগুলো আসা উচিত। আবার তো সেই স্বৈরতান্ত্রিক মনোভাব, সব অগণতান্ত্রিক পদক্ষেপগুলো শুরু হয়ে গেছে, রাজ্য হোক, দিল্লির হোক, যাই হোক। তারপর তো সুন্দরবনে এসে এখানে কুলতলি, জয়নগর, এই আমার ডান দিকে যাবে কুলতলি পড়বে। এই জয়নগর কুলতলিতে একটা বামপন্থী দল বলো, এসওসি পার্টির আধিপত্য, দীর্ঘদিন তাদের এমএলএ। এই জয়নগর কুলতলিতে কোনো রাজনৈতিক দল মিছিল, মিটিং, সভা করতে পারবে না। কাদের জন্য? এসওসি রাজনৈতিক দলের জন্য। কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। আমাদের জয়নগর কুলতলিতে 5 ভাগ 7 ভাগ হয়তো ভোট পড়তো আমাদের। এখনো কি তাই এই সমস্যা? না, এখন নেই। যখন আমাকে পাঠানো হলো, অসংখ্য কর্মী জয়নগর কুলতলিতে আমাদের খুন হয়েছে। এই চ্যালেঞ্জটা পার্টি মানে আমাকে সুযোগ দিয়েছে। আজকে জয়নগর কুলতলিতে শান্তির পরিবেশ, কুলতলিতে আমাদের এমএলএ। তারপরে হঠাৎ এই মথুরাপুর বিধানসভা ছিল, আগে ছিল, এখন হচ্ছে রায়দিঘি। এখানে এই আন্দোলন সংগ্রাম পরিচয় করতে করতে প্রার্থী করলো। কত সালে এলেন এখানে? এখানে ধরো এখানে এসছি প্রায় 85 সালে। আচ্ছা। তারপর এখানে প্রার্থী করলো। প্রথমবার তো আমি হারলাম সত্যবাপুরি। হ্যাঁ, তোমাদের বলার প্রয়োজন, তোমরা জানো না, পশ্চিমবাংলায় এই মথুরাপুর, এখানে ইন্দিরা গান্ধী এসেছিল। মথুরাপুর, কাথি আর মালদা, এইটা ছিল মিথ। সত্যবাবুলিকে হারানো যাবে না। কাথিতে
অধিকারী পরিবারকে হারানো যাবে না, মালদাতের মিথ ছিল গনি খান। গনি খানকে হারানো যাবে না। তো পার্টি এখানে প্রার্থী করলো, প্রথমবার 8,000 ভোটে হারলাম। তখন একটা প্রচার হয়েছিল, জানো যাদবপুরে গুন্ডা, তিলজলার খুনি, কত রকম। তখনই সেই মানুষকে কথা দিয়েছিলাম, হারি জিতি জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদের এই মাটি ছেড়ে আমি যাব না। সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করছি। নির্বাচনে হারা যেতে আমার কাছে কিছু যায় আসে না। প্রথমবার, দ্বিতীয়বার হারলাম 2400 ভোটে, আবার তৃতীয়বার জিতলাম আমি 2,500 ভোটে, চতুর্থবার জিতলাম 8,500 ভোটে, আবার 2011-তে সে হারলাম। সে তো এসওসি, কংগ্রেস, তৃণমূল সবই তো জোট হয়ে গেল। তারপরে 2016-তে হারলাম 900 ভোটে, 47% ভোট পেয়ে কিন্তু হেরেছি। লোকে হারাটার কথা বলে, 47% ভোট পেয়ে পশ্চিমবাংলায় কেউ হারে। মানুষ চিনতে পারেনি, বুঝতে পারেনি, এসব ঠিক না। 47% ভোট, বিজেপির ছিল 14,000 ভোট, হয়ে গেল সেটা 3,500। এসওসি ছিল 13,000 ভোট, হয়ে গেল 2,000, সব বিক্রি করে দিল। যে অ্যাটেরি কষ্ট আমাকে হারাতে হবে। কেন এই যে বামফ্রন্ট থাকাকালীন 10 বছর মন্ত্রিসভা সুন্দরবনের চেহারা পাল্টে দিয়েছি আমরা। বামফ্রন্ট কি 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 করেছেন এখানে? 38টা ব্রিজ, 38টা ব্রিজ, যোগাযোগ ব্যবস্থা। আজকে বে অফ বেঙ্গল পর্যন্ত আপনি এখান থেকে চলে যেতে পারবেন, পাথর প্রতিমার শেষ প্রান্তে। আজকে মইপিটে বাস যায়, বাস দীঘা অবধি যায়। আপনি যাবেন বাসন্তী, গোসাবা, গদখালি পর্যন্ত গাড়িতে যেতে পারবেন। আর 3টে ব্রিজ করতে পারলেই, একটা সাগরে মুড়িগঙ্গার ব্রিজ, আর একটা হচ্ছে গদখালির ব্রিজ, সুন্দরবন কিন্তু একদম মালার মতো গেঁথে দেওয়া যেত। এই 3টে ব্রিজ যদি প্রশ্ন আমাকে পরে করেন, সাগর সম্পর্কে আমাকে বলা উচিত। তার প্রণব মুখার্জি মৃত্যুসজ্জায়, আমি প্রার্থনা করি যে উনি বেঁচে থাকুক, তো বলা তো যায় না। এই মুড়িগঙ্গা সম্পর্কে আলাদাভাবে আমি বলতে চাই। এইখানে আপনি সুন্দরবনে আছেন, আজ থেকে 30 বছর আগে সুন্দরবনের একেবারে নদীতে যারা জলদস্যুদের উপদ্রব ভাবতেই পারবেন না। যেটা বাংলাদেশে কিছুদিন আগে ছিল ওই রকম। বাংলাদেশের জলদস্যু না, ভুল ধারণা। অভাব, অনটন, দারিদ্রতার কারণেই সুন্দরবনের জলদস্যু। একদিকে জনগণের অংশগ্রহণ, প্রশাসনিক উদ্যোগ, অন্যদিকে যেটা প্রধান লক্ষ্য ছিল, উৎসস্থলে তুমি পৌঁছো, দারিদ্রতা। আজকে গোটা সুন্দরবনে এই যে মারার মতো গেঁথে দেওয়া হয়েছে, হাজার হাজার অটো বলুন, টোটো বলুন, ভ্যান বলুন, কৃষিপণ্য, মৎস্য। আজকে রায়দিঘি বাজারে মাছের দাম আর কলকাতা শহরের মাছের দাম কিন্তু একই হয়ে গেছে। এই যোগাযোগ ব্যবস্থা করার জন্য এই তো অর্থনীতির বিকাশ ঘটেছে, আবার গ্রামীণ পঞ্চায়েতি ব্যবস্থার জন্য, এসব কিছু মিলিয়ে। তবে শেষ দিকে গ্রামীণ পঞ্চায়েত সেটা আশীর্বাদ নয়, অভিশাপের দিকে যাচ্ছে। সে নিয়ে যদি আলোচনা করেন, অনেক আলোচনা করা যেতে পারে। যাই হোক, বাদ দিন। আজকে কিন্তু নদীতে জলদস্যু নেই। আমি যখন এখানে প্রথম আসি, তখন এখানে চুরি ডাকাতি হতো কি জানেন? ধান চাল, বস্তা বোঝাই করে ধান চাল নিয়ে চলে যেত। এখন কিন্তু বাড়ি খোলা থাকলে পরে কেউ ডাকাতি করতে আসে না। কোথাও কদাচিৎ ডাকাতি যদি হয়, সেটা হলো শোনা হয় না, তাও প্রায় নেই বললে চলে। কেন? এ বামফ্রন্ট, বামপন্থীদের সরকার গ্রামীণ জীবনযাত্রা, অর্থনৈতিক বিকাশ মূল জায়গাটা ধরতে পেরেছিল। যাই হোক, তারপর তো এই সুন্দরবন, তারপর এখানে ঝড় ঝঞ্ঝা যাই ঘটুক, যখন যেখানে ঘটে। এখানে একটা বড় বিপদ হয়েছে, ট্রলার ডুবি, অভয়ারঞ্চ, আগেই বলেছি, অভয়ারঞ্চ 250 মানুষ মারা গেল, সাগর তীর্থযাত্রী। তারপর মৎস্যজীবীদের ট্রলার ডুবে যায়। তারপর ঝড় ঝঞ্ঝা তো সবসময় এখানকার নিত্য সঙ্গী।
৩,৫০০ কিলোমিটার নদী বাঁধ, আলগা নদী, আলগা মাটির বাঁধ। সুন্দরবন ইজ এ ইম্যাচিউর বেবি। সুন্দরবনে আগে ইতিহাস ছিল, প্রাচীন ইতিহাস। পাল বংশ, সেন বংশের সময় সুন্দরবনে সভ্যতা ছিল। ৭০০ বছর আগে একটা বিধ্বংসী সুনামি হয়, সুনামি জলের তলে যায়। ইংরেজরা ৩৫০-৪০০ বছর আগে সাঁওতাল পরগনা থেকে আদিবাসীদের নিয়ে এসে ৩,৫০০ কিলোমিটার নদীবাঁধ, মাটির বাঁধ দিল। সুন্দরবনের জোয়ার ভাটায় জল ওঠে ১২ থেকে ১৪ ফুট। সুন্দরবনের বেশিরভাগ মানুষই যখন জোয়ারে জল ওঠে তাদের চাষের জমি, বাস্তু জমি জলের নিচে কিন্তু থাকে। এখন এই নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এটা জীবনের সঙ্গী। কিন্তু আরও কি, এখন তো যদি বলেন বাঘের আক্রমণে, বাঘের পেটে 3 মাসে 22 জন লোক মারা গেছে। রেস্ট্রিক্টেড এরিয়াতে কাঁকড়া ধরতে যায় মানুষ বাধ্য হয়ে, কিসের জন্য? পেটের জ্বালায়। এখন গভর্নমেন্ট বলছে রেস্ট্রিক্টেড এরিয়া। সন্তান সন্ততিদের মুখে যদি দুটো ভাত না দিতে পারে, আইন মানে না। আইন কি মানুষের জন্য? না, মানুষের জন্য আইন। তুমি বাঘের এলাকাগুলোকে তুমি নাইলনের জাল দিয়ে শক্তভাবে ঘিরে দাও, মানুষ কাঁকড়া ধরতে যেতে পারে, মাছ ধরতে যেতে পারে। প্রতি বছর সুন্দরবন থেকে 1 লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন হয়। কজন জানে? কাঁকড়া, গলদা, বাগদা, পমপ্লেট, সামুদ্রিক মাছ সব বিদেশে যায়, কিন্তু সুন্দরবনের নদী বাঁধ তৈরি হয়। সুন্দরবনের মানুষকে তার জীবন জীবিকার অর্থনৈতিক বিকাশ। সুন্দরবনে একটা কোল্ড স্টোরেজ নেই। বলেন আপনারা কি করেছিলেন? 3টে কোল্ড স্টোরেজ স্টার্ট করলাম। একটা রায়দিঘি থেকে দেখে আসুন, কলম উঁচু হয়ে রয়েছে। এই ক বছর কিচ্ছু করতে পারেনি। দিদিমণি বলে নাকি তার অনুপ্রাণের সব হচ্ছে। একটা নতুন ব্রিজ করতে পেরেছে, নামখানার হাজানিয়া দোয়ানিয়ার ব্রিজ, কেন্দ্রীয় সরকার। এখানে প্রত্যেকটা ব্লকে কলেজ হয়েছে। শিক্ষার মান সুন্দরবনে এখন অনেক, কিন্তু চাষের জমি কম। শিক্ষিত, অর্ধশিক্ষিত সবাই, কেউ বুটিগিরি, মজদুরগিরি করতে যায় হাওড়া, মংলার সর্ষের হাট, আর হাজার হাজার যুবকরা চলে যাচ্ছে মাইগ্রেশন হয়ে কেরালা বা দক্ষিণ ভারত, কর্ণাটক, ব্যাঙ্গালোর। প্রায় লক্ষাধিক পরিযায়ী শ্রমিক আছে। এখন আইনে বলে যে বাঘে মেলে খেলে পরে ওদের ক্ষতিপূরণ দেবে না। মমতা মুখ্যমন্ত্রী তো বেআইনি তো বিষ কাণ্ডে তো মগরাহাটে মারা গেল 250 লোক, তা তুমি তাকে 2 লক্ষ করে টাকা দিতে পেরেছ। আর বাঘের পেটে যারা গেল, তুমি ক্ষতিপূরণ দিতে যদি নাও পারো, ওর বিধবা বউটা একটা বিধবা ভাতা পেতে পারে না? অমানবিক। কুমিরেও একজন মারা গেছে। এই নিয়েই তো সুন্দরবন। আবার নদীবাদ, মমতা এত কথা বলে, এই কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, টাকা দেয়নি। হ্যাঁ, বঞ্চনা, বৈষম্য আমাদের সময় ছিল, এখনও আছে, আমি অস্বীকার করতে পারব না। কিন্তু যে টাকাটা খরচ করার প্রয়োজন ছিল, যা পেয়েছিল, তা কি খরচা করতে পেরেছে? আয়লার সময় 1000 কিলোমিটার নদীবাদ ভেঙেছে, এবার ভেঙেছে 22 কিলোমিটার। কেন্দ্রীয় সমীক্ষক দল এলো, আমাদের রাজ্যের ইঞ্জিনিয়াররা ছিল বামফ্রন্ট। 1000 কিলোমিটারের মধ্যে 777 কিলোমিটার কংক্রিটের বাঁধ হবে। কেন্দ্রীয় সরকার 5032 কোটি টাকা দিল। 2010 সালে টাকাটা এসেছিল। নির্দিষ্ট সময় 4 বছর, 9 বছর অতিক্রান্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী 4000 কোটি টাকা ফেরত গেল, বাঁধ তৈরি হলো না। এ দায়িত্ব কার? আর এবারে যে দেখবেন আমফানে যেখানে 22 কিলোমিটার বাঁধ হয়ে গেছে, ওই 777 কিলোমিটার আইডেন্টিফাইড যে বাঁধ, সেইখানেই ভেঙেছে। এগুলো তো টিভি, খবরের কাগজ, এগুলো কোনো কোথাও দেখাবে না। এগুলোকে আমি তো পছন্দও করি না। এই যে টিভি এ তো সবই কর্পোরেট বডি, ক্লাস অ্যাঙ্গেলে চলে, বিজ্ঞাপনের উপর চলে। যাই হোক, সব বাদ দিন।
এখন যেটা জানতে চান বলুন, যে সুন্দরবনের আর কি জানতে চান আপনি বলুন, তারপর বলি। আচ্ছা, এটা অরাজনৈতিক প্রশ্ন, যে সুন্দরবনকে বলা হচ্ছে যে নেক্সট ক্লাইমেট রিফিউজি এখানকার মানুষ হতে চলেছে। তো আপনি তো প্রায় দীর্ঘ বহু বছর ধরে সুন্দরবনে আছেন, কি মনে হয় এর সলিউশনটা কি হতে পারে? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আমি কিন্তু গ্লোবাল সামিট যেটা হয়েছিল জাপানে, দুবার তো আমি পার্টিসিপেট করতে পেরেছিলাম। আমি কিয়োটোর প্রতিনিধি ছিলাম। আচ্ছা, এখন গোটা পৃথিবী জুড়ে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা যেটা বলা হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন, এটা তো একটা দেশের পর না, গোটা ভারত পৃথিবীতে সবাই যদি সচেতন না হয়, বিপদটা হবে কি? প্যাসিফিক ওশেন এখন তার 2/3 হয়েছে বরফ, মেরু অঞ্চল, সেখানে তো বরফ, উত্তাপ বাড়লে বরফ গলবে। আর বাংলাদেশ আর সুন্দরবন হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠের অবস্থান নিচের দিকে, এই বরফ গলা জল ঠেলে আসবে। ন্যাচারালি সুন্দরবনকে বাঁচাবার দায়িত্ব সুন্দরবনবাসীর না। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে বাঁচাবার জন্য প্রত্যেকটা দেশকেই এগিয়ে আসতে হবে, নতুন রকম তো বাঁচার কোনো পথ নেই। কিন্তু আমেরিকা বা অন্যান্য যে সবচেয়ে উন্নত পুঁজিবাদী দেশগুলো, তারা তো ভ্রুক্ষেপ করছে না, ওই CO2 বলে। কিন্তু সুন্দরবনবাসীরও একটা দায়িত্ব আছে। দেখবেন এখন, আগে কলকাতা শহরে গরান কাঠ পেতেন, কিন্তু বামফ্রন্টের আমলে জঙ্গলে ম্যানগ্রোভ কাটা বন্ধ হয়ে গেছে। আমি আতঙ্কিত এখন, এই যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আসছে, মানুষের কাজ নেই, পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি, 4,777 কোটি টাকা 3 মাসে নাকি মনরেগাতে খরচা হয়েছে, প্রত্যেকটা পঞ্চায়েতে 3 কোটি টাকার উপরে। আপনি একটা এলাকায় গিয়ে খবর নিন, শুধু খাতা সারা হয়েছে, কলা গাছ, বনসৃজন কোথায় হয়েছে আমাদের দেখা। কিন্তু মানে লোকে বলে পুকুর চুরি, আমি বলছি নদী চুরিও শেষ এখন সমুদ্রের কিনারে এই রাজ্য সরকার। আর এর প্রধান হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই একটা সংবাদপত্র, টিভি এই ভদ্রমহিলাকে আঙুল দেখিয়ে কথা বলতে পারে না। যে ভদ্রমহিলা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলে পঞ্চায়েত কর্মীদের মিটিংয়ে যে আপনারা টাকা তুলবেন, 75 ভাগ উপরে পাঠাবেন, 25 ভাগ আপনারা নেবেন। তৃণমূল দল কি চাঁদা তুলে পার্টি করে? একমাত্র বামপন্থীরা, CPMরা মানুষের দরজায় দরজায় গিয়ে চাঁদা তুলে রাজনৈতিক কর্মকাণ্ড চালায়। একটা চোর জোচ্চোর বাটপারদের দল তৃণমূল কংগ্রেস। এই 4,777 কোটি টাকা 3 মাসে এই করোনা আবহে যখন লকডাউন খরচ হতে পারে নাকি? আমি শুনছি দিল্লির বিশেষ সমীক্ষক দল আসবে ফিজিক্যালি দেখতে, আসা উচিত। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা সম্পর্কে যদি আমাকে বলেন না, অনেকে বলে সিঙ্গুর, নন্দীগ্রাম, সে তো ঠিকই পশ্চিমবাংলার সর্বনাশী হিসেবে চিহ্নিত হবে ইতিহাসে একদিন, সে বাদ দিন। সবচেয়ে যদি মমতা ক্ষতি করে থাকে তৃণমূল কংগ্রেস। প্রথমে হচ্ছে নতুন প্রজন্মের নীতি, নৈতিকতা, মূল্যবোধ। এখন তো গণতন্ত্র মানে যদি বলেন মদ, মাংস, টাকা, এই তো গণতন্ত্র, দারিদ্রতার সুযোগ। তারপরে যেটা করেছে, এই পঞ্চায়েতকে কেন্দ্র করে দুর্নীতির সামাজিকীকরণ হয়েছে। কোথাও 100 দিনের কাজ হবে না, জেসিবিতে মাটি কাটা হবে। গরিব মানুষের জব কার্ড জমা নিচ্ছে পঞ্চায়েতের মাতব্বররা, একটা অংশ টাকা দিচ্ছে আর বেশিরভাগ টাকা আত্মসাৎ হচ্ছে। অর্থাৎ মানুষকে শ্রমবিমুখ করো, মানুষকে দুর্নীতির পাকে যদি জড়িয়ে ফেলতে পারো, সেই মানুষ তো একটা, যদি বলেন এই দুর্নীতির সঙ্গে যদি যুক্ত হয়ে যায়, তখন কে ভালো কে মন্দ নীতির উপর দাঁড়িয়ে সে নির্বাচনে অংশগ্রহণ করে না। এই নির্বাচন আজকে যদি বলেন, নির্বাচন একটা পণ্যতে পরিণত হয়েছে। মানুষের ভোট টাকা পয়সার বিনিময়ে বিক্রি, মদ, মাংস, টাকা।
জোয়ার বয়ে যায়। এই নীতি নৈতিকতা মূল্যবোধ এই ফিরিয়ে আনা বড় কঠিন। এই কঠিন কাজটাই বামপন্থী কর্মীদের করতে হবে। দিস ইজ দ্য চ্যালেঞ্জ টু দ্য ডেড পার্টি। কী হতে হবে? তাদের আচার চাল চলন ব্যবহার, মানুষের বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়াও। একটা পুরনো দিনের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস আজকে নতুন প্রজন্মকে ওই দুটো পথসভা করলে হবে না, একটা জনসভায় করে বক্তৃতা মারলে হবে না। গরিবের পর্ণ কুটিরের দরজায় গিয়ে তুমি হাজির হও, তখন রিলিফ দেওয়া। এই যারা রিলিফ দিচ্ছে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি, ঠিক পদ্ধতি ভুল। আমি রিলিফ নিয়ে হাজির হলাম আর ছবি তুললাম আর সোশ্যাল মিডিয়াতে পাঠালাম, না, বামপন্থী নেতৃত্বের এই কাজ করা উচিত না। আমি ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছি, ভিক্ষুক যাতে ভিক্ষে না করে। আমি কি করছি? প্রাকৃতিক দুর্যোগে যে মানুষ বিপদে পড়েছে আমরা তার বাড়ির দরজায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেব। সে আমার কাছে আসবে, ওই দাতা গ্রহীতার সম্পর্ক কেন হবে? আমি বামপন্থী কর্মীদের সমালোচনা করি, নগরখানা খুলবেন না। এটা কি রামকৃষ্ণ ভারত সেবা সংঘ? ক্ষুধার্ত মানুষ তার দরজায় গিয়ে খাবারটা পৌঁছে দিয়ে আসুন, রিলিফ দিয়ে আসুন। সেই মানুষটাকে তখন আপনাকে আপন করে নেবে। আমার বাড়ির দরজায় এসছে। আমি এই করোনা মোকাবেলার ক্ষেত্রে আমার একই অভিজ্ঞতা। আপনি 50 জনের একটা টিম বানিয়েছেন করোনা মোকাবিলায়, কিভাবে পরিচালনা করছেন এই কাজটা? দেখুন, গ্রামীণ যারা, ধরুন আপনারা এটা খুব ভালো পয়েন্ট কোশ্চেন করেছেন। আপনারা এই কোনো টিভি খবরের কাগজে আমি বারবার এক কথা বলছি, ওই শহর তো নিয়ে তারা ব্যস্ত। কত মানুষ বিনা চিকিৎসায় নদীর সুন্দরবন সহ গ্রামাঞ্চলে মানুষ মারা গেছে, তার হিসেব রাজ্য সরকারের কাছে নেই। এখনও গ্রামীণ চিকিৎসা 70 থেকে 75% গ্রামীণ চিকিৎসকদের উপর নির্ভরশীল, যারা MBBS না, যাদের হাতুড়ে ডাক্তার বলেন। আয়লার সময় একটা লোকও মহামারী আন্তরিকে মারা যায়নি, কিন্তু মহামারীও হয়নি। এই গ্রামীণ চিকিৎসকদের আমরা ব্যবহার করেছিলাম। আয়লা আর আমফান যদি বলেন, আয়লা হচ্ছে 100 গুণ বেশি। আমফানের ঝড় বাড়িঘর ভেঙেছে বেশি। আরে আমফান বলতে গেলে কি, প্রথম 10-15 দিনের মধ্যে তৃণমূলের নেতা, পঞ্চায়েতের মাতব্বর সব 20,000 টাকা করে দোতলা 3তলা বাড়ি নিয়ে নিলেন, গরিব পেল না। 3 মাস বাদে এই আন্দোলন সংগ্রামের ফলে গ্রামের মানুষ কান ধরে উঠবোস করেছে এইসব এলাকা। আচ্ছা, আপনি ঝড়ের সময় মানুষের পাশে দাঁড়ান, আপনাকে ঝড়ের আগে কান্তি আসে বলা হয়। এই সব কিছুর পরেও কয়েকটা ঘটনা আপনাকে ঘিরে রয়েছে, মানে বিশেষ করে বিরোধী দলের মানুষেরা বলে, যেমন বিজন সেতুতে আনন্দমার্গীর হত্যা, তারপর মরিচঝাঁপি, এবং সবশেষে যে তিলজলা থানায় যে ওসি গঙ্গাধর ভট্টাচার্যকে যে মারার ঘটনা, বলা হয় আপনি খুন করেছিলেন। তো সেই পিস্তলটা আছে, মানে দেখুন মুশকিলটা হচ্ছে কি জানেন, যারা এই প্রচারটা করছে তারা প্রকৃত ঘটনাই জানে না। তিলজলার ওসি খুনের ঘটনাতে সেই কেসে আমি হয়েছিলাম সাক্ষী, আমি কখনো আসামি হইনি। সেদিন তিলজলাতে যে ঘটনা ঘটেছে আমারই মৃত্যু হওয়ার কথা। পৃথিবীর কোনো অন্য সভ্য দেশ যদি হতো, সেই দিন আমার হিরোইক ভূমিকার জন্য আমাকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া উচিত ছিল। তিলজলার ওসি খুন হয়েছে পুলিশের গুলিতে, 303 রাইফেলের গুলি। তিলজলার ওসির দেহেতে যে গুলিটা পাওয়া যাচ্ছে সেটা ব্যালিস্টিক হয়েছিল, ভাবা ইনস্টিটিউটে রাইফেল আইডেন্টিফাইড হয়েছিল। এখনও সেই সময় ডিএম রানু ঘোষ বেঁচে আছে, যান দয়া করে তার কাছে। এই মরিচঝাঁপির ঘটনায় রানু ঘোষকে ডেকেছিল, লালা অমরনাথ তাকে প্রশ্ন করেছিল যে তিলজলার ওসি সম্পর্কে, বলে কান্তিবাবু তো বেঁচে গেছে অল্পের জন্য, তো পুলিশের গুলিতে ওসি মারা গেছে।
ডিএম সফি সাহেব মন্ত্রী হয়েছিলেন, ওদের এসপি ছিল, দুর্ভাগ্য তিনি মারা গেছেন। তার আনুগস্ত বেঁচে আছে, ব্যালিস্টিক রিপোর্ট তো পুলিশের কাছে আছে। এগুলো কুৎসিত কুৎসা প্রচার, আমি সাক্ষী। প্রশাসন আমাকে সাহায্য করতে বলে আপনি চলে আসুন ধাপা মঠপুকুরে, মানুষ উন্মত্ত, আপনি একমাত্র শান্ত করতে পারবেন। ডিএসপি টাউন সভাপতি বেঁচে আছে, তৎকালীন এসডিও সত্যপতি চক্রবর্তী বেঁচে আছেন। তা আমি সাক্ষী হলাম এই কেসে, হয়ে গেলাম খুনি। এসব খবরের কাগজ পৃথিবীর দেশে দেশে কমিউনিস্টদের সম্পর্কে এই ধরনের কলঙ্কজনিত প্রচার করেই মানুষের কাছে হেয় করার চেষ্টা করে। এরা কুৎসিত। যাই হোক, এ নিয়ে বেশি কথা বলার দরকার নেই। আমার অকথিত কাহিনীর মধ্যে এটা খুব বিস্তারিত লেখা আছে, দয়া করে পড়ে দেখবেন। আর আনন্দমার্গীর ঘটনা, যেটাও বিন্দুমাত্র সম্পর্ক নেই। আনন্দমার্গী কোথায় ঘটনা আর আমার বাড়ি কোথায়, বিন্দুমাত্র নেই। আনন্দমার্গী কেসে তো কমিশন হয়েছিল, আনন্দমার্গী কেসের আসামিদের ধরা হয়েছিল, তারা জেলে গেছে। এই তো লালা অমরনাথ যে কি আছে, লালা কি ওটা, হ্যাঁ অমিতাভ লালা, কমিশনে সোমনাথ চ্যাটার্জিকে সমন পাঠিয়েছে, আমাকেও সমন পাঠিয়েছে, অনেককে সমন পাঠিয়েছে। এটা একেবারে অ্যাবসলিউট ওদের আভ্যন্তরীণ দুটো গোষ্ঠীর লড়াই। জ্যোতি বোস কমিশন করেছিল তো, দত্ত কমিশন, সেই কমিশনের রিপোর্টও তো আছে। আবার এখন তো এই অমিতাভ লালার কমিশন রিপোর্টটা বেরোক, রিপোর্ট তো জমা পড়েছে, রিপোর্ট দিচ্ছে না কেন? বিন্দুমাত্র সাপোর্টে। আপনি আর একটা কথা মরিচঝাপি বলছিলেন, এটা কি? হ্যাঁ হ্যাঁ, মরিচঝাপি। মানে অদ্ভুত কথাবার্তা এদের। যেমন দেখবেন এই নন্দীগ্রামে, সিংহ নন্দীগ্রামের সময় হলদি নদীতে নাকি সিপিএম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দুটো পা চিরে হলদি নদীতে ভাসিয়ে দিয়েছে। একটা দেহ কেউ দেখাতে পেরেছে? আর নদীর নিয়মটা ওরা জানে না। জোয়ার ভাটায় কোনো দেহ যদি থাকে, নদী তার প্রকৃতির আপন নিয়মে সে দেহটা কিন্তু পাড়ে এসে তীরে এসে কিন্তু দেহটাকে দিয়ে যায়। এই যত মৎস্যজীবী ডুবেছে প্রত্যেকেই কিন্তু আমরা দেহ পেয়েছি কিন্তু নদীর চড়ে। এটা নদীর প্রকৃতির নিয়ম। হলদি নদীতে যেমন বাচ্চাদের পাঁচিরে, মরিচঝাপিতেও নাকি আমরা হাজার হাজার লোককে গুলি করে মেরেছি। 2 জন মারা গেছে, তাও মরিচঝাপিতে না, মারা গেছে মোল্লাখালীতে। হ্যাঁ, বামফ্রন্টের কিছু শরিক দল ওই দণ্ডকারণের উদ্বাস্তুদের প্ররোচিত করে তারা নিয়ে এসেছিল। মরিচঝাপিটা কি? মরিচঝাপি হচ্ছে একটা রেস্ট্রিক্টেড এরিয়া, সুন্দরবন ইন্টারন্যাশনাল হেরিটেজ বায়োস্ফিয়ার রিজার্ভ এরিয়া। এমনিতেই সুন্দরবনের দ্বীপগুলোতে বসতিটাকে আমরা বলছি যেখান থেকে এদের সরিয়ে নিয়ে যাওয়া উচিত। আর প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে, ইকোলজিক্যাল। সেখানে ওই দণ্ডকারণে কিছু উদ্বাস্তু আনলো। আর কোথাকার দালাল্লা সুন্দর ওই মরিচঝাপিতে ওই তুষার কাঞ্জিলান ভদ্রলোক মারা গেছে, রাঙাবেলিতে বাড়ি, ঠিক মরিচঝাপির উল্টো দিকে। এই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাসনাবাদ, এইসব এলাকার মানুষ গিয়ে দালালদের টাকা দিয়ে জমি নিয়েছে। জ্যোতি বোস বারবার বলেছে আমার সুন্দরবনকে বাঁচাতেই হবে, সুন্দরবন যদি না বাঁচানো যায়। আচ্ছা, একটা মরিচঝাপে যদি উদ্বাস্তু হয়, তাহলে সুন্দরবনের সমস্ত দ্বীপ, যদি সমস্ত জঙ্গল সাফ করে বসতি হয়, সভ্যতার সংকট হবে।
প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। মুখ্যমন্ত্রী জ্যোতি বোস সঠিক সিদ্ধান্ত নিয়েছিল যে মরিচঝাপি যদি করতে দেওয়া হয় সুন্দরবনের অস্তিত্বই থাকবে না, সমস্ত দ্বীপগুলো দখল হয়ে যাবে। সুতরাং এসব আজগুবি প্রচার কেন? মাত্র 2 জন, আর ওই জমি যারা হাজার হাজার টাকা দিয়ে দালালরা বিক্রি করেছে সেই কাহিনী বেরোক। কিছু মানুষ এসেছিল দণ্ডকাণ্ড থেকে ভুল বুঝিয়ে, আর এই এলাকার সমস্ত মানুষ সুন্দরবনের অন্য অংশের জমির প্রতি একটা স্বাভাবিক মানুষের আকাঙ্ক্ষা থাকে। তারা দালালদের মাধ্যমে টাকা পয়সা দিয়ে তারা মরিচ জমি দখল করতে গেল। আমি মনে করি বামফ্রন্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে গোটা পৃথিবীর কাছে সবচেয়ে, আপনি যে কথা বলেন গ্লোবাল ওয়ার্মিং, সুন্দরবনের মানুষ ভারসাম্য রক্ষা করা, এক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের কাছে নাহলে আমরা অপরাধী হব। আর এত গাঁজাখুরি গল্প, হাজার হাজার, 50টা নাম দিক যে পুলিশের গুলিতে মারা গেছে। এখনও পুলিশের এক বড় অফিসার বেঁচে আছে। সেই সময় IPS অমিয় কুমার সামন্ত আমার বাড়িতে, এটা আমার প্রতিবন্ধী স্কুলে মাস 3 আগে এসেছিল। কান্তিবাবু, সব ঘটনা মানুষকে আপনি বলুন। এরা কুৎসিত প্রচার, এমনকি সাম্রাজ্যবাদী দেশগুলো বামপন্থীদের হেয় করার জন্য এই জঘন্য কুৎসিত প্রচার। আমরা এখনও মনে করি জ্যোতি বোস ঐতিহাসিক আর একটা ভূমিকা পালন করেছে। সুন্দরবনকে বাঁচাতে তিনি সক্রিয় ভূমিকা নিতে পেরেছেন।